বারান্দায় দাঁড়িয়ে আছে ঝিলিক। আজ তার মন ভীষণ খারাপ। এত সুন্দর করে সাজুগুজু করেও সে তার বান্ধবীর বার্থডেতে যেতে পারছে না। কত জোরেই না বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাঝে সে তো বের হতেই পারবে না, আর তার মাও তাকে বের হতে দিবে না। তাই জানালার পাশে মন খারাপ করে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। এই বৃষ্টি কখন কমবে, সে কখন সাউদের বাড়িতে যাবে। ছোট থেকেই ঝিলিক খুব রংচটা স্বভাবের, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে থাকে। এটা ওর ভালো লাগা, এক প্রকার শান্তি। তো যাই হোক, ঝিলিকের একটা অভ্যাস আছে, আর তা হচ্ছে সে অনেক বেশি সুগন্ধি ব্যবহার করে। ঝিলিকের পুরো ড্রেসিং টেবিলে পারফিউম আছে, এক এক রকমের এক এক ফ্লেভারের পারফিউম। এখন ঝিলিক যে পারফিউমটা ব্যবহার করেছে সেটা বেলি ফুলের পারফিউম। তো যাই হোক, সে জানালার পাশে দাঁড়িয়ে মন খারাপ করে আছে। ওকে বিকেল থেকেই সাউদা ফোন করছিল। অবশ্য ঝিলিক ভুলেই গিয়েছিল আজ তার বান্ধবী সাউদার বার্থডে, তাই সে দুপুরে খাবার খেয়ে কিছুটা ঘুমিয়ে পড়ে। যখন ঝিলিক ঘুম থেকে ওঠে তখন দেখে সন্ধে হওয়ার কিছুক্ষণ বাকি। ঝিলিক তার ফোনটা হাতে নিতেই দেখলো সাউদা অনবরত ফোন করে যাচ্ছে, এমনকি কয়েকবার ফোন করেছে। কিন্তু ঝিলিক যেহেতু ঘুমিয়েছিল আর ফোনটা যেহেতু সাইলেন্ট করা ছিল, তাই সে টের পায়নি। ফোনটা ধরতেই ওপাশ থেকে সাউদা বলল, ঝিলিক কোথায় তুই? সবাই চলে এসেছে, আর কত দেরি করবি? সরি দোস্ত, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, একটু মাথায় ছিল না যে তোর বাসায় আসতে হবে, বাট এখনই আমি তৈরি হয়ে আসছি। ঝিলিক, তোর তৈরি হতে যে কতক্ষণ সময় লাগে সেটা আমরা সবাই জানি। সবাই কিন্তু চলে এসেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। তুই ফোনটা না কাটলে আমি কি করে তৈরি হব? কিন্তু একটু সময় নিয়ে তৈরি হতে গিয়ে এখন যে কি অবস্থা হচ্ছে। তীব্র পারফিউমের গন্ধে কেউ একজন ছুটে আসছে এই দিকে, যেন এত সুন্দর পারফিউমের গন্ধই তাকে টেনে নিয়ে আসছে। ঝিলিক অনুভব করলো তার চারিপাশটা কেমন যেন একটু গরম হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আগে এই পরিবেশটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল। এরপর ঝিলিক ঠিক করলো জানালাটা আটকে দিবে এবং ঘরে বসে ওয়েট করবে কখন বৃষ্টি থামবে। কিন্তু যেই না ঝিলিক জানালা লাগানোর জন্য হাত বাড়ালো, তখনই ঝিলিক তার হাতে এক গরম বাতাস অনুভব করলো। সাথে সাথে ঝিলিক তার হাত চোখের সামনে নিয়ে ভালো মতো দেখতে লাগলো। হঠাৎই মনে হলো ঘরের পরিবেশটা যেন আরো গরম হয়ে যাচ্ছে। এতটাই গরম হয়ে গিয়েছিল যে ঝিলিক প্রচন্ড ঘেমে যাচ্ছিল। ঝিলিক বুঝতে পারছিল না হঠাৎ করে এরকমটা হওয়ার কারণ কি। যাই হোক, ঝিলিক ঠিক করলো একটু ঠান্ডা পানি খাবে। কিন্তু যেই না ওর সামনে পা বাড়াবে, ও দেখলো যে ওর পা একদমই নড়ছে না, যেন বরফের মতো জমে গেছে। ঝিলিক অনেক চেষ্টা করলো, কিন্তু ওর পা নাড়াতে পারলো না। মুহূর্তের মাঝে সাদা ধোঁয়ায় পরিণত হলো ঝিলিকের সামনে এক সুদর্শন যুবক। ছেলেটির চোখের মনে ছিল একদম নীল, মাথায় ছিল সাদা রঙের পাগড়ি। ছেলেটি এক অপরূপ দৃষ্টিতে ঝিলিকের দিকেই তাকিয়ে আছে, যেন তার চোখের পলকই পড়ছে না। যতক্ষণ পর্যন্ত সে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে তার চোখের রং আরো গাঢ় হচ্ছে। ঝিলিকও সেই যুবকের দিকে তাকিয়ে আছে, সে যেন এক ঘোরের মধ্যে আছে। ঝিলিকের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরছে। এই ছেলে কোথা থেকে আমার ঘরে আসলো? তার চোখের রং এত নীল কেন? যেন মনে হচ্ছে তার চোখের মনি নীল আগুনে জ্বলছে। ঝিলিক অনেক কষ্টে তার চোখের পলক ফেলে। সাথে সাথে সে দেখে পুরো ঘরে কেউ নেই, শুধু সে একাই দাঁড়িয়ে আছে এবং ঘরের ভেতর খুব সুন্দর একটা গন্ধ। এই তীব্র গন্ধ যেন তাকে পাগল করে ফেলবে। এই গন্ধটা ঝিলিকের বেশ পছন্দ হয়েছে। এর আগে কখনো এত সুন্দর গন্ধ সে পায়নি। এই গন্ধটা কোথা থেকে আসছে? কিছুক্ষণ আগে ঝিলিক যা যা দেখেছে সবটা কি কাল্পনিক ছিল নাকি বাস্তব? সত্যি কেউ ঘরে এসেছিল? ঝিলিক সেই সুন্দর গন্ধ অনুভব করতে করতে আবারও জানালাটা খুলে দিল। চারিদিকে তাকালো, কিন্তু কাউকেই দেখলো না। হঠাৎ ঝিলিক লক্ষ্য করলো আকাশে একদম মেঘ নেই, মানে বৃষ্টি পড়ছে না। ঝিলিকের মনে পড়ে গেল সাউদার কথা। আজ তো সাউদার বার্থডে, আর সে এখনো বাসায় আছে। ঝিলিক তখন তার মাথা থেকে সবকিছু বের করে দৌড়ে গেল সাউদার বাসায়। রাস্তা দিয়ে ঝিলিক যখন হাঁটছিল, তখন তার বারবার মনে হচ্ছিল সেই তীব্র সুন্দর গন্ধটা তার পেছন পেছন আসছে। ঝিলিক পেছনে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখলো না। শূন্য রাস্তা, এক দুইটা গাড়ি যাচ্ছে। ঝিলিক দৌড়ে দৌড়ে হাঁটা শুরু করলো, কেননা অনেক রাত হয়ে গেছে, হয়তোবা বার্থডে পার্টিও শেষ। ঝিলিক দৌড়াতে দৌড়াতে সাউদার বাড়িতে চলে এলো। ঝিলিকের বাসা থেকে সাউদার বাসা একদম কাছেই, হেঁটেই আসা যায়। সাউদার ফ্ল্যাটের কলিং বেল চাপতেই সাউদা এসে দরজা খুলে বলল, দেখ তো কয়টা বাজে? অলমোস্ট 10টা বাজে। ঝিলিক ভাবতে লাগলো এত সময় কি করে হলো, কেননা কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা ছিল। এত রাত কি করে হয়ে গেল সে বুঝতে পারছে না। ঝিলিক তখন বলল, সবাই কি চলে গেছে? সাউদা বলল, হ্যাঁ, সবাই তো চলেই গেছে। এত রাত পর্যন্ত কি কেউ থাকবে নাকি? যাই হোক, তোর জন্য সবকিছু রাখা আছে, তুই জলদি আয়, কেকটা খেয়ে নে। যাই হোক, তুই আমার জন্য কি গিফট এনেছিস সেটা বল। গিফটের কথা শুনতেই ঝিলিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি রে, কি ভাবছিস?
আরে আমি তো ভুলেই গেছি, বিছানার উপর তোর গিফটটা রাখা আছে। আমি তাড়াহুড়ো করে সেই গিফটটা রেখেই চলে এসেছি। ঠিক আছে, সমস্যা নেই, কাল আমি যখন তোর বাড়িতে যাব ঠিক তখন গিফটটা নিয়ে নিব। আচ্ছা, তা তুই এখন একা একা যেতে পারবি তো? হ্যাঁ, যেতে পারবো। আন্টি কিছু বলবে না? আসলে আম্মু আজকে বাসায় নেই, আম্মু আসলে খালামণির বাসায় গেছে। পুরো বাসায় আমি একা। তাই নাকি? তাহলে আমিও তোর সাথে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়, দুজন অনেক গল্প করতে পারবো। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এরপর সাউদাকে নিয়ে আমি চলে আসি বাসায়। বাসার ভেতর ঢুকতেই সেই গন্ধটা আমার নাকে এলো। পুরো ঘরে সেই সুন্দর তীব্র গন্ধ ছড়িয়ে আছে। সাউদা বলল, কি ব্যাপার, কি হয়েছে তোর? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কত সুন্দর তীব্র একটা গন্ধ, তুই পাচ্ছিস না? না তো। কোথায়? কি বলিস? এত সুন্দর তীব্র গন্ধ তোর নাকে যাচ্ছে না, শুধু আমার নাকেই যাচ্ছে? ঝিলিক, তুই মনে হয় পাগল হয়ে গেছিস। আমার কাছে তো কোনো গন্ধই আসছে না। আচ্ছা যাই হোক, আমার না খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো। ঠিক আছে, তুই আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তাড়াতাড়ি আয়, গল্প করবো তো। ঠিক আছে, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে নিই। এরপর আমি ফ্রেশ হয়ে যেই না ওয়াশরুম থেকে বের হলাম, ঠিক তখনই সেই তীব্র গন্ধটা আমার নাকে এলো। আমি যেন এই গন্ধে পাগল হয়ে যাচ্ছি। চোখ বন্ধ করে সেই গন্ধটা নিতে লাগলাম। এত সুন্দর গন্ধ এর আগে আমি কখনোই পাইনি। ফ্রেশ হয়ে রুমে গিয়ে দেখলাম সাউদার নাক ডেকে ঘুমাচ্ছে। ওর মেয়ে হয়েও নাক ডাকার স্বভাবটা গেল না, সেই ছোটবেলা থেকেই দেখছি। তো যাই হোক, আমি আর ঘুমাতে পারলাম না। জানালার পাশে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আমি যা যা দেখেছি আজকে সবটাই কি সত্যি ছিল, নাকি সবটাই আমার কল্পনা ছিল? হঠাৎ করে সেই গন্ধ আবারও আমার নাকে এলো। আমি তখন চারিপাশে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। তাই আমি ভাবলাম জানালাটা এবার লাগিয়ে ঘুমাতে যাব। এমনিতে অনেক রাত হয়ে গেছে। যেই না আমি জানালাটা আটকাতে যাব, ঠিক অমনি দেখলাম জানালার বাহিরে দাঁড়িয়ে আছে সেই যুবকটি, যে আজকে কিভাবে যেন আমার ঘরে এসেছিল। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। সে আস্তে আস্তে জানালার খুব কাছে চলে এলো, একদম আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমাদের মাঝে শুধু জানালা। সে আমার দিকে ঠিক আগের মতোই তাকিয়ে রইল। তার চোখের মনি দুটো যেন আস্তে আস্তে গাঢ় নীল হতে লাগলো। আমিও এক ধ্যানে তাকিয়ে রইলাম তার দিকে। হঠাৎই এক ধাক্কা অনুভব করলাম গায়ে। পেছনে তাকাতেই দেখলাম সাউদা। কি রে ঝিলিক, কি হয়েছে? এতবার ডাকলাম, কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি তখন অবাক হয়ে বললাম, তুই ঘুমাসনি? ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ ঘুম ভাঙলো। দেখলাম তুই জানালার বাহিরে কার দিকে যেন তাকিয়ে আছিস, তাই আমিও উঠে আসলাম। কিন্তু জানালার বাহিরে তো কাউকেই দেখলাম না। তাহলে তুই জানালার বাহিরে তাকিয়ে কি ভাবছিলি? আমি তখন আর সাউদাকে বললাম না, ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আদৌ জানি না সে মানুষ কিনা, কিন্তু যতদূর মনে হচ্ছে সে মানুষ না। কেননা তার চোখের মনির রঙই বলে দেয় সে যে মানুষ না। একজন মানুষের চোখের মনি এভাবে জ্বলতে পারে না। ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে আছি। যে ঘরে ঘুমিয়ে আছি ঘরটা বেশ আলোকিত। চারিপাশ থেকে এতটাই আলো আসছে যে পুরো ঘর আলোকিত হয়ে আছে। আমি যে বিছানায় শুয়েছিলাম সেটা একটা ময়ূরের পালং দিয়ে বানানো। আমি ঘুম থেকে উঠে বসলাম। এত আলো যে আমার ঘুম ভেঙে গেছে। দূরে তাকিয়ে দেখলাম সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো সেই যুবকটি। সে আস্তে আস্তে আমার খুব কাছে চলে এলো এবং তার হাতে লুকিয়ে থাকা একটা বেলি ফুল আমার কাছে এগিয়ে দিল। তার চোখে এতটাই মায়া ছিল যে আমি শুধু তার চোখের দিকেই তাকিয়েছিলাম। সে যখন চোখের পলক ফেললো তখন আমার নজর গেল তার হাতে। দেখলাম তার হাতে একটা বেলি ফুল। সে বেলি ফুলটা আমার দিকে বাড়িয়ে দিল। আমিও কোনো কিছু না ভেবে সে বেলি ফুলটা তুলে নিলাম। এরপর সে আমার খুব কাছে চলে আসে এবং আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে গেল। আমি তখন সে বিছানা থেকে নেমে তাকে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর পেলাম না। কিন্তু আমার হাতে সেই বেলি ফুলটি ছিল। এরপর সত্যি সত্যি আমার ঘুম ভেঙে গেল। তাকে আমি যা দেখলাম তা দেখে যেন আমি অবাক হয়ে গেলাম। আমার হাতে সেই বেলি ফুলটি, যে বেলি ফুলটি একটু আগে সেই যুবকটি আমাকে দিয়েছিল। আমি সেই বেলি ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। জানি না কেন এরকম হচ্ছে, এই স্বপ্নের মানেও বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করলাম না। সেই বেলি ফুলের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আমি জানালার পাশে চলে গেলাম। জানালার বাইরে তাকাতেই দেখলাম সেই যুবকটি দাঁড়িয়ে আছে, একটা মুচকি হাসি দিয়ে আছে। আমি অবাক, কিন্তু এইবার আর কোনো কথা নয়। হাতের ইশারায় তাকে ডাকলাম, সে আমার কাছে আসলো না, বরং একটা মিষ্টি হাসি দিয়ে উধাও হয়ে গেল। মুহূর্তেই আবারও গায়ে ধাক্কা অনুভব করল। পেছনে তাকিয়ে দেখলাম সাউদা। আরে ঝিলিক, কি হয়েছে তোর? কালকে রাতেও কেমন অস্বাভাবিক আচরণ করছিলি, আর আজকে সকালে তুই কার দিকে তাকিয়ে হাসছিলি? বাইরে তো কেউ নেই। আচ্ছা, তুই কি কারোর সাথে প্রেম টেম করছিস নাকি আবার? আমি এবার একটা মুচকি হাসি দিয়ে বললাম, সাউদা তুই একটু বেশি ভাবছিস। তো যাই হোক, সাউদা এরপর ওর বাড়িতে চলে যায়। আমি ফ্রিজ থেকে খাবার দাবার বের করে খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজও কি সে আসবে? মুহূর্তেই ফোনটা বেজে উঠল।
উঠলো। দেখলাম মা ফোন করেছে। হ্যালো, তুমি কখন আসবে মা? এই তো মা, আমি তো আজই চলে আসতাম, কিন্তু তোর খালামণি আমাকে আসতেই দিচ্ছে না। তুই একটু কষ্ট করে থাক, আমি কাল সকালেই চলে আসবো, কেমন? আর হ্যাঁ, সব খাবার কিন্তু আমি ফ্রিজে রেখে গেছি। হ্যাঁ ঠিক আছে। মনে মনে ভাবলাম আজ রাতে একাই থাকবো, সাউদাকে আর ডেকে আনবো না। ওর জন্য বারবার সেই ছেলেটি চলে যায়। সন্ধ্যার দিকে আমি বসে আছি, হাতে সেই বেলি ফুল, চুলগুলো ছেড়ে দিয়েছি, কানের পেছনে সেই বেলি ফুলটা রেখে দিলাম। আয়নার দিকে তাকিয়ে দেখছি আমাকে কেমন লাগছে। হঠাৎ আয়নাতে দেখলাম সেই ছেলেটি আমার পেছনে এসে দাঁড়িয়েছে এবং আমার দিকে এত মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে মুখে বলছে না, চোখের ভাষায় বলছে আমাকে খুব সুন্দর লাগছে। আমিও এবার বলতে শুরু করলাম, কে আপনি? কি আপনার পরিচয়? আপনি যে মানুষ না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কে আপনি? আপনার ব্যাপারে আমি সবকিছু জানতে চাই। আমাকে এক এক করে সবকিছু খুলে বলুন, আমি সব শুনতে চাই। আমি আপনার মায়ায় পড়ে গেছি। আপনার মায়া কাটাতে পারবো কিনা জানি না, তবে আপনার বিষয়ে সবকিছু জানতে চাই। এরপর প্রথমবার সেই ছেলেটি বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর ছিল একদম সুপুরুষের মতো। ঠিক বলেছেন আপনি, আমি একজন জিন। আমার নাম মুরফাত জিনুল। জিনুল? তাহলে আপনার নাম জিনুল? আপনি দেখতে যেমন হ্যান্ডসাম, ঠিক আপনার নামটা ওই রকমই। এইবার সেই জিনের মুখে একটু ভাব দেখা গেল। কেন, আমার নামটা কি খুবই খারাপ? না না, সেটা বলছি না। আমি তো বলছি আপনি যেমন সুন্দর, ঠিক আপনার নামটাও সুন্দর। ও আচ্ছা, তাই বুঝি। তা ঝিলিক, তোমার নামটা কি শুনি তো? আমি এবার হেসে বললাম, আপনি তো বলেই দিলেন আমার নাম ঝিলিক, তাহলে আবার জিজ্ঞেস করার মানে কি? এবার সে হাসলো এবং বলল, আমি তো তোমার সবকিছুই জানি, তাই তো দেখছি। আপনাকে প্রথমে আমি যতটা নর্ম ভদ্র ভেবেছিলাম, আপনি কিন্তু ততটাও না। মানে এগুলো কি বলছো ঝিলিক? আমি কি অভদ্র? সেটা কখন বললাম? আপনি প্রথমে আমাকে আপনি করে বলে এরপরেই তুমিতে চলে গেলেন, তাই বললাম। আরে এটা তো বলতেই পারি, আমি তোমার থেকে না হলেও অনেক অনেক বছরের বড়। তাই নাকি? তা কত বছরের বড় হবেন আপনি? তোমার বয়স যেহেতু 17 বছর, আমার বয়স কত জানো? 481 বছর। কথাটা শোনার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা আমার ব্যথা শুরু হয়ে গেল। আমি বুকের বাঁ পাশে হাত দিয়ে তার দিকে অবাক চোখে তাকিয়ে বললাম, কি 481 বছর? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে, আমার বয়স তো কমই। আমি তখন বললাম, আমি আপনাকে কতটা ইয়াং ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখলাম বয়স্ক জিন। কি বললে ঝিলিক? তোমাকে আমার কোন দিক দিয়ে বয়স্ক মনে হয় বলো তো? আমি এত সুন্দর সুপুরুষ একজন জিন, আর আমাকে তোমার বয়স্ক মনে হচ্ছে? তুমি যদি আমার দাদাকে দেখো তাহলে কি বলবে? তার বয়স তো আরো অনেক বেশি, 1000 থেকেও অনেক বেশি। বাবা, আপনাদের এত বয়স, আপনাদের থেকে যদি একটু বয়স আমাদেরও হতো, তাহলে অন্তত বুড়ো বয়সে আমরা নাতিপুতির মুখ দেখে যেতে পারতাম। এবার সেই জিন হাসতে হাসতে বলল, তুমি কিন্তু খুব মজার মানুষ। আচ্ছা যাই হোক, আমাকে কোন দিক দিয়ে মজা লাগলো সেটা বুঝলাম না, কিন্তু আপনার থেকে আমার একটা কথা জানার ছিল। কি কথা? সেটা হচ্ছে আপনি প্রথমে আমার স্বপ্নে এসেছিলেন, আমাকে এই বেলি ফুলটা দিয়েছিলেন, এরপর কয়েকবার আপনি আমার সামনে এসেছিলেন। আপনি যখন আমার সামনে আসেন তখনই আমি খুব সুন্দর একটা গন্ধ পাই। আপনি কি আমাকে বলবেন এটা কোন পারফিউম ইউজ করেন আপনি? আমি ওই পারফিউমটা কিনতে চাই। এই কথা শুনে জিনটা অসহায় দৃষ্টিতে ঝিলিকের দিকেই তাকিয়ে রইল। এরপর সে কোনো কিছু না বলে চলে যেতে লাগলো। ঠিক তখনই ঝিলিক পেছন থেকে বলতে লাগলো, আরে বলেন না কোন ব্র্যান্ডের পারফিউম এটা, নামটা বলেন, আমি সার্চ করে দেখি। জিনটা তখন আর কোনো কিছু না বলে সোজা চলে গেল অসহায় দৃষ্টিতে। জিনটা চলে যাওয়ার পর ঝিলিকের বেশ খারাপ লাগছে। ও হয়তো একটু বেশি বলে ফেলেছে। শুরুর দিকে যদি পারফিউমটার নাম জেনে নিত তাহলে হয়তো সে আর মন খারাপ করতো না। হয়তো সেই জিনটা অনেক আশাবাদী ছিল যে আমার সাথে আরো কিছুক্ষণ কথা বলবে। তো যাই হোক, সেই পারফিউমের নামটা কি হতে পারে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। হঠাৎই আমার নাকে এলো সেই তীব্র গন্ধ। চোখ খুলে দেখলাম সেই জিনটা আমার পাশেই বসে আছে এবং সে বলল, তুমি আসলে যে পারফিউমের কথা বলছো এটা আসলে কোনো পারফিউম না, এটা আমার শরীরের ঘ্রাণ। ও মা, তাই নাকি? আপনি কি কোনো শাওয়ার জেল ইউজ করেন নাকি? এত সুন্দর ঘ্রাণ! কি এই শাওয়ার জেল আবার কি? কি আপনি এগুলো চিনেন না? না তো, এই প্রথমবার শুনলাম। হয়তোবা আপনি অশিক্ষিত জিন, তাই এসব কিছুই জানেন না। তো যাই হোক, আমি সবকিছু চিনিয়ে দিব। এখন আপনি সত্যটা বলুন। কি সত্যি বলবো? যেটা সত্যি সেটাই বললাম। এটা আমার শরীর থেকেই আসে। এটা কি করে সম্ভব? শুধু শুধু তো কারোর শরীর থেকে এত সুন্দর গন্ধ বের হবে না। নিশ্চয়ই আপনি কোনো কিছু ব্যবহার করেন, আমাকে বলতে চাচ্ছেন না। আরে ঝিলিক, তুমি আমাকে ভুল বুঝছো। সত্যি বলছি, আমি কোনো কিছুই ব্যবহার করি না, এটা আমার শরীরের গন্ধ। ঝিলিক তখন বলল, তাই নাকি? আপনার এই শৈলীর গন্ধ তো আমাকে পাগল করে দিচ্ছে। সাথে সাথে জিনুল জিনের মুখটা ফ্যাকাশে এবং লজ্জায় লাল হয়ে গেল। এরপর জিনুল জিন গায়েব হয়ে গেল। ঝিলিক তখন চিৎকার করে বলতে লাগলো, কোথায় আপনি? কোথায় গেলেন আপনি? জিনু, আমার হ্যান্ডসাম জিনু, কোথায় গেলেন আপনি? মুহূর্তের মাঝে আবারও অদৃশ্য থেকে ফিরে এলেন জিনুল। কি বললে তুমি?
একটু আগে কি বলেছো? কি আবার বলবো? বলেছি হ্যান্ডসাম জিনু। শোনো, আমার নাম যদি কেউ উল্টো পাল্টা বলে তখন কিন্তু আমার মেজাজ খুব গরম হয়ে যায়। আমার নাম মুরফাত জিনুল, তুমি আমাকে কি বললে? বলেছি হ্যান্ডসাম জিনু। মানে এগুলো কোনো নাম হলো? আমার একটা নাম আছে, সুন্দর নাম, সেটা বলতে পারো না? আপনার নাম যাই থাকুক না কেন, কিন্তু আমি এই নামটাই বলবো, জিনু। আপনি হচ্ছেন হ্যান্ডসাম জিনু। তোমার মতো পাগল মেয়ের সাথে কথা বললে আমি নিজেই পাগল হয়ে যাব। আমি এখন চলে যাচ্ছি, আর কখনোই আসবো না, বুঝতে পেরেছো? সকালবেলা হন্তদন্ত হয়ে সাউথ আমার বাসায় এসেছে আর আমাকে বলছে, জানিস আমার সাথে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? কাল রাতে না আমার বাসায় কেউ এসেছিল। তাই নাকি? কে এসেছিল? অনেক লম্বা দেখতে, খুব সুন্দর। ওইদিকে আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। কে সে? ও একটা জিন। আমি আরো অস্থির হয়ে পড়লাম। কি বলছিস? সবকিছু খুলে বল। ওর নাম মুরফাত জিনুল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। ও কি করে জানলো? তারপর কি হয়েছে বলছিস না কেন? চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল। কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎই আমার নাকে তীব্র একটা সুন্দর গন্ধ এলো। এইরকম সুন্দর গন্ধ এর আগে আমি কখনো পাইনি। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে তাকিয়ে দেখলাম ঘরের ভেতর কেউ একজন হাঁটাচলা করছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। কে আমার ঘরে এত রাতে? কিন্তু সে উচ্চতায় অনেক লম্বা ছিল। আমি উঠে বসতেই সে আমাকে সালাম দেয়। তার কণ্ঠ খুব সুন্দর ছিল। ওইদিকে এইসব কথা শুনে হিংসায় জ্বলে যাচ্ছে ঝিলিক। মনে মনে বলছে, এই জিনু তো অনেক বদমাশ বের হলো, আমার কাছে এসে এখন আবার আমার বান্ধবীর কাছে যাচ্ছে, কত বড় খারাপ। তারপর কি হয়েছে বলছিস না কেন? তুই কি জন্য ভাবছিস? আমার ভাবার গুল্লি মার। তারপর কি হয়েছে সেটা বল। তারপর আমি উঠে বসলাম। সে আমাকে সালাম দিল। তারপর? আরে তুই এত তারপর করলে আমি তো ভুলেই যাব। আচ্ছা ঠিক আছে বল। তারপর সে বলল, তোর নাকি মাথায় সমস্যা, তাই আমার কাছে এসেছে। এই কথা শোনা মাত্রই আমার মাথায় আগুন ধরে গেল। কি? ওর এত বড় সাহস আমার মাথায় সমস্যা? ওকে আজকে আমি রান্না ছাড়াই খেয়ে ফেলবো। ঝিলিক, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও একজন জিন, তুই ওকে কি করে খাবি? যাই হোক, তারপর তুই কি বলেছিস? আরে আমি বলেছি আমার বান্ধবীর মাথায় কোনো সমস্যা নেই, ও তো ভালোই। কিন্তু সে জিনটা বললো যে না, তোমার বান্ধবীর মাথায় সমস্যা আছে, তুমি না জানলেও আমি জেনে গেছি। আমি তখন সাউদাকে বললাম, ঠিক আছে, তুই এখন তোর বাসায় যা, আজকে ও আসুক আমার কাছে, ওর খবর আছে। সন্ধ্যার দিকে আমি ঘুমিয়ে আছি, রাগে মাথায় আগুন জ্বলছে। হঠাৎ করে ঘরের তীব্র গন্ধ। মুহূর্তের মাঝে সে আমার ঘরে প্রবেশ করলো। আমি তাকে দেখেও দেখলাম না, রাগে শরীর ফেটে যাচ্ছে। সে বলল, কি হয়েছে? আমি তখন উঠে বসলাম, এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছি, কেননা তাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। অনেক রাগ উঠেছে আমার। এভাবে তার দিকে গরম চোখে তাকাতে দেখে সে কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, এখন আসাটা মনে হয় ভুল হয়েছে, আমি না হয় পরে আসবো। আমি তখন বললাম, দাঁড়া হারামজাদা জিনু, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীর কাছে গিয়ে বলেছিস আমার মাথায় সমস্যা আছে? আজকে আমি তোর মাথা ফাটিয়ে দিব। তখন সে বলল, যা বলেছি সত্যি বলেছি, তোমার হাত থেকে আমি রেহাই পেতে চাই। কি বললি তুই? আমার হাত থেকে রেহাই পেতে চাস? এত সোজা? তোকে পিটিয়ে আমি ট্যামা বানিয়ে ফেলবো। ট্যামা? এটা আবার কি? দেখেন আমার রাগ চড়ে যাচ্ছে, আপনি আমাকে কথা দিন আর কখনো সাউদার কাছে যাবেন না, আমার নামে উল্টাপাল্টা কথাও বলবেন না। জিনটা এবার ভয় পেয়ে গেল আর বলল, ঠিক আছে। কিন্তু ঝিলিক, তুমি আমাকে বলো, তুমি আমাকে এত শাসন করে কথা বলছো কোন অধিকারে? আমি তোমার কি হই? মুহূর্তের মাঝে আমার রাগ পানি হয়ে গেল। আমি তখন বললাম, আপনি আবার কি হবেন? আপনার নাম তো হ্যান্ডসাম জিনু। আরে এগুলো বাজে কথা, এগুলো বলতে হয় না। আমার নাম জিনুল, মুরফাত জিনুল। এটা কি বুঝতে পারছো না তুমি? সবে বুঝতে পারছি, কিন্তু আপনার নাম হ্যান্ডসাম জিনুই। তোমাকে বোঝানোর সাধ্য নেই আমার, যা ইচ্ছা বলো। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি। কেন? কেন আবার কি? তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো তাই? খারাপ ব্যবহার? তোকে যে পিটিয়ে মারিনি সেটা তোর কপাল ভালো। তুই আমার বান্ধবীর কাছে গিয়ে আমার নামে বলেছিস আমার মাথায় সমস্যা। এরপর সেই জিনটা গায়েব হয়ে গেল। আমি চারিদিকে তাকালাম, কোথাও নেই সে। কোথায় গেল? আবার পালিয়েছে। ওকে যদি আমি আমার হাতের কাছে পেতাম তাহলে যে কি অবস্থা করতাম বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, পরদিন সকালবেলা আমি সাউদার বাসায় যাই। কি রে সাউদা, কালকে কি ওই জিনটা আবার এসেছিল তোর কাছে? না, আসেনি। আমি অনেক অপেক্ষা করেছি তার জন্য। কি? তুই অপেক্ষা করেছিস কেন? আরে তোকে যে কি বলবো দোস্ত, আমার যে ওই জিনটাকে কি ভালো লেগেছে। দেখতেও যেমন হ্যান্ডসাম, তেমনি খুব সুন্দর, মানে 10-এ 10। দেখ সাউদা, তোকে একটা কথা বলে রাখি, তুই আমার বেস্ট ফ্রেন্ড তাই বলছি। হ্যাঁ বল, কি বলবি? শুনছি। শুনছিস, কিন্তু অন্যদিকে তাকিয়ে হাসছিস কেন? দেখ আমার কথাটা মনোযোগ দিয়ে শুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল, শুনছি। সেদিন যে জিনটা তোর কাছে এসেছিল, ওই জিনটা কিন্তু তোর দুলাভাই লাগে। মানে কি বলছিস এসব? দুলাভাই? আমার তো কোনো বোনই নেই। আরে বান্ধবীর জামাই কি হয়? দুলাভাই? হ্যাঁ তাই তো বললাম, কিন্তু আমার বান্ধবীকে থাপ্পড় খাবি একটা। তোর বান্ধবী তোর সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার কথা বলছি। মানে সেই জিনটা হচ্ছে আমার ফিউচার হাজবেন্ড, মানে তোর দুলাভাই। আর ওকে আমি ভালোবেসে কি নামে ডাকি জানিস? হ্যান্ডসাম জিনু। সাউদা তখন এক লাফ মেরে পেছনে চলে গেল আর বলল,
কি? না, এসব হতে পারে না। ওই জিনকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি, তাই ভেবেছি বিয়ে করলে ওকেই করব। সাউদা, তোর সাহস তো অনেক বেড়ে গেছে দেখছি। জিনের বউয়ের সামনে তুই জিনকে দাবি করছিস? তোকে কিন্তু পিটিয়ে ট্যামা করব। ঝিলিক, তুই এই শব্দগুলো কোত্থেকে আবিষ্কার করিস? ট্যামা টুমা যাই হোক, দেখ আমি ফান করার মুডে নেই। ওই জিনটাকে আমার ভীষণ ভালো লেগেছে। তোর ভালো লাগলেই হলো, ওইটা তো আমার জিন। ওকে আমি যা বলি তাই করে, আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকদিন রাতে আমার সাথে দেখা করতে আসে। আচ্ছা তাই নাকি? দেখা যাক। কি দেখা যাক? আজ রাতে দেখবো ওই জিনটা তোর কাছে যায় নাকি আমার কাছে আসে। যার কাছে যাবে জিনটাও তার, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আমিও এই শর্তে রাজি। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। অপেক্ষায় পায়াচারি করছি আমার হ্যান্ডসাম জিনুর জন্য, কিন্তু অনেক রাত হয়ে গেছে, সে এখনো আমার কাছে আসছে না। মনের মধ্যে হঠাৎ করে একটা ভয় জেগে বসলো। তাহলে কি ও সাউদার কাছে গেছে? তাহলে তো সাউদা ওকে পেয়ে যাবে, আমি হেরে যাব। আমি হেরে যাওয়ার মেয়ে না, তাই যেভাবেই হোক ওকে আমার কাছে আজকে রাতে আনতেই হবে। আমি তখন পাগলের মতো সেই বেলি ফুলটা খুঁজতে লাগলাম এবং হাতের কাছে পেয়েও গেলাম। আমি তখন জানালার পাশে সেই বেলি ফুলটা হাতে নিয়ে মনে মনে তাকে ডাকতে লাগলাম, আমার হ্যান্ডসাম জিনু, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমার কাছে চলে আসুন, নয়তো সাউদার কাছে আমি হেরে যাব। মুহূর্তের মাঝে সেই সুন্দর গন্ধে আমার ঘরটা ভরে গেল। আমি তাকিয়ে দেখলাম সে আমার বিছানার উপর বসে আছে। আমি তখন কি যে খুশি হয়েছিলাম। তার কাছে গিয়ে বললাম, ওহ আপনি এসেছেন, কত কষ্ট করে আপনাকে আনতে হলো। যদি এই ফুলটা হারিয়ে যেত তাহলে তো আমি আপনাকে ডেকেও পেতাম না। জিনটা এবার খুব ভাব নিয়ে বলল, কি হয়েছে ঝিলিক? তোমার জন্য আমি একটু শান্তিতে থাকতেও পারছি না, আমাকে এভাবে ডেকে কেন বিরক্ত করছো? কি বললেন আপনি? আমি আপনাকে বিরক্ত করছি? আচ্ছা আপনি কি আমার কাছে আসলে বিরক্ত হন? জিনটার চোখে মুখে চিন্তার ছাপ, আমার দিকে কোনো চোখে তাকিয়ে আছে। এই বলবে বুঝতে পারছে না। কি হলো, কথা বলছেন না কেন? আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। কাজ? কি কাজ আমাকে বলুন। তোমার বান্ধবী সাউদা তো সে কখন থেকে মোম জ্বালিয়ে আমাকে ডাকছে, তাই ওর কাছে গিয়েছিলাম। মানে আপনি ওর কাছে আগে গিয়েছিলেন? না, এটা হতে পারে না, আমি হেরে যাব তাহলে। যাই হোক, আমি এত কিছু শুনতে চাই না। আমি আপনাকে কিভাবে মারতে পারি বলেন তো? মানে আমাকে ডেকে আমাকে কিভাবে মারবে সেটা বলছো? তুমি খুব বাজে পাজি মেয়ে, তোমার সাথে আমি আর কথা বলবো না। আমি সাউদার কাছে যাচ্ছি, ওকে বিয়ে করে নিব। কয়েকদিন পর তোমার সৌভাগ্য হবে আমার আর সাউদার বাচ্চা কোলে নেওয়ার। আমি নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। খাটের পাশ থেকে ঝাড়ু বের করে ইচ্ছে মতো পিটাতে শুরু করলাম। কি বললি তুই? তোর আর সাউদার বাচ্চা? তোকে পিটিয়ে আমি আজকে ভর্তা বানিয়ে ফেলবো। জিনটা তখন ও বাবা গো, ও মা গো বলে চিৎকার করতে শুরু করলো। ওই রুম থেকে আমার মা দৌড়ে এলো। আমি মায়ের দিকে তাকাতেই দেখলাম জিনটা গায়েব হয়ে গেছে। কি রে ঝিলিক, কার সাথে কথা বলছিলি? আর তোর হাতে ঝাড়ু কেন? মা তুমি আর আসার সময় পেলে না? দেখো তুমি আসার কারণে ও পালিয়ে গেছে। মানে কে পালিয়ে গেছে? তুমি বুঝবে না মা, আমি অনেক অশান্তির মধ্যে আছি, আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে। সংসার? এসব কি বলছিস? তোর তো বিয়েই হয়নি, তুমি আমার কষ্টটা বুঝবে না মা। তুমি এখন ঘুমিয়ে পড়ো গিয়ে, তোর মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। ঘুমিয়ে পড় মা, দেখবি সব ঠিক হয়ে গেছে। উল্টো পাল্টা স্বপ্ন দেখেছিস মনে হয়। এরপর মা চলে গেল। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে থেকে কাঁদছি। যাকে এত পছন্দ করলাম, এত ভালোবাসলাম, সে কিনা আমার বান্ধবীকে নিয়ে এখন কত কিছু ভাবছে। আর আমি বা কেমন ভালোবাসলামও, তাও আবার একটা চরিত্রহীন জিনকে, যার চরিত্রের কোনো ঠিক নেই। আমাকে পছন্দ করে বলে, আবার আমার বান্ধবীর কাছে গেছে। আর আমার বান্ধবী ওই কালনাগিনীর কথা না বললেই না। ও খুব ভালো করেই জানে আমি আমার জিনকে কতটা ভালোবাসি, তারপরও ও ইচ্ছা করে এসব করছে। আমার চোখের পানি গড়িয়ে পড়লো। ধুর, এইসবের জন্য কান্না করে আর লাভ নেই। এখন থেকে নিজের জীবন নিজে সুন্দর করে গুছাবো। এই বলে চোখের পানি মুছে আমি যেই না ঘুরে তাকালাম, তখনই দেখলাম সেই জিনটা আমার বিছানার উপর আবারও বসে আছে। আমি তখন রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে বললাম, আবার কেন এসেছেন? আপনি এখান থেকে চলে যান, আর কখনো আসবেন না। আসলে আপনার চরিত্রের ঠিক নেই। আপনাকে এত পছন্দ করলাম, এত ভালোবাসলাম, কিন্তু আপনি আমার ভালোবাসার মূল্য বুঝলেন না। তখন জিনটার চোখের মনি আবারও জ্বলতে শুরু করলো আর হেসে হেসে বলল, তোমার মুখ থেকে এই ভালোবাসি কথাটা শোনার জন্যই আমার এত নাটক। মানে কিসের নাটক? সেই দিন আমি তোমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম ওকে ভয় দেখাতে। ওকে ভয় দেখিয়ে বলেছি ও যেন এমন ভাবে কথা বলে যেন তুমি জ্বলে পুড়ে খারখার হয়ে যাও। তার মানে এগুলো সব নাটক ছিল? হ্যাঁ, নাটক ছিল। তার মানে আপনি শুধু আমাকেই ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসিছিলি। এরপর আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আমি তখন সেই জিনটাকে জড়িয়ে ধরি। আমার মনে হচ্ছিল একটা গরম বাতাসকে জড়িয়ে ধরে রেখেছি। সেই জিনটাও আমাকে জড়িয়ে ধরেছিল। এটাই ছিল আমাদের দুজনের ভালোবাসা। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করবেন কবে? বিয়ে করতে হবে? আমি তখন সেই জিনের মাথায় একটা ঘুষি মারি আর আপনি কি ভেবেছেন বিয়ে ছাড়া আমার সাথে প্রেম করবেন আর প্রেম করে ছ্যাঁকা দিয়ে চলে যাবেন? সেটা হচ্ছে না। এই মেয়েগুলো কি বলে? তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে কি ছেড়ে যাব? তোমাকে সাথে করে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় নিয়ে যাবেন?
কেন? আমাদের জিন রাজ্যে? আচ্ছা ঠিক আছে, এখনই আমাকে নিয়ে যান, আমি দেখতে চাই আপনাদের জিন রাজ্যটা কেমন। এখন যাওয়া হচ্ছে না, কারণ বিয়ে ছাড়া যাওয়া হবে না। কিন্তু আমি আরেকটা কথাও ভাবছি, বিয়ে করার পর আমার মাকে কি বলবো? আমাকে যেভাবে ফাঁসিয়েছো তোমার মাকেও কিছু একটা বলে দিবে। কি বললেন? আমি আপনাকে ফাঁসিয়েছি? দিব আর একটা খুশি? না, আর খুশি দিতে হবে না। যাই হোক, তুমি আমার লক্ষ্মী বউ। আমি তখন লজ্জায় লাল হয়ে গেলাম। আচ্ছা, আপনি সবসময় আমার হ্যান্ডসাম জিনু হয়ে থাকবেন তো? ঠিক আছে বাবা, রাজি। আজ থেকে আমি তোমার হ্যান্ডসাম জিনু হয়ে থাকবো। এবং এই গল্পটি এখানেই শেষ। সো এই হ্যান্ডসাম জিনু গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকমই গল্পে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।